সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সুপ্রিয় দর্শক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের কাছে এক সাক্ষাৎকার দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মাত্র কয়েকদিন আগে দ্য ওয়ালের কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সেখানে তার পলায়নের ঘটনাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এরই মধ্যে আরেকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আরেক সাবেক মন্ত্রী সম রেজাউল করিম। তিনিও সে সাক্ষাৎকারে তার পালিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করেছেন। ওবায়দুল কাদের এবং সম রেজাউল করিমের ক্ষেত্রে যে একটি কমন ঘটনা আমরা লক্ষ্য করেছি, যদি সেটি সত্য হয়ে থাকে, সেটি হচ্ছে আন্দোলনকারীদের মধ্য থেকেই কেউ না কেউ তাদেরকে পালাতে সহায়তা করেছে। তারা যেসব কাহিনী বলেছেন সেগুলো অনেকটা যেন গল্পের মতো। যদি এগুলো কোনো পরিকল্পিত সাজানো ঘটনার বর্ণনা না হয়ে থাকে, তাহলে দুটো কাহিনী অত্যন্ত চমকপ্রদভাবে মিলে গিয়েছে। যদিও আমরা জানি প্রতিপক্ষের হাতে পড়লে একজন সাধারণ মানুষের অবস্থাও কতটা শোচনীয় হতে পারে, কিন্তু ভাগ্যক্রমে তাদের ক্ষেত্রে সেটা ঘটেনি, বরং তারা অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের সহায়তা পেয়েছে। এদিক থেকে বিবেচনা করলে দেখা যাবে তারা একটি গোষ্ঠীর আক্রোশের শিকার হলেও অনেকের কাছেই খুব প্রিয় ছিলেন এবং তারই প্রতিদান তারা পেয়েছেন। অবশ্য দুজনের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। ওবায়দুল কাদের কাকতালীয়ভাবে প্রতিপক্ষের কাছ থেকে সহায়তা পেয়েছেন, আর সম রেজাউল করিম এই সহযোগিতা পেয়েছেন তার পূর্বের কোনো ভালো কাজের প্রতিদান হিসেবে। সে যাই হোক, আমরা কথা বলছিলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রসঙ্গে। তিনি দ্য ওয়ালের সাথে সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সেখানে বাংলাদেশের চলমান যে বিচার ব্যবস্থা সেটি নিয়ে তার উষ্মা প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে আয়োজিত বিচার ব্যবস্থা নিয়েও। যদিও আমরা দেখেছি বাংলাদেশে এই প্রথম উন্মুক্ত মিডিয়ার সামনে একটি বিচার কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে যারা বিচারের আয়োজন করেছে তাদের যে সদিচ্ছা বা তাদের যে উদ্দেশ্য, সেটাকে আসাদুজ্জামান কামাল একেবারেই অগ্রহণযোগ্য বলেছেন সেটি একপেশে বিচার, একপাক্ষিক বিচার। বাকিটা সাধারণ মানুষ এবং বিশ্ববাসী বিবেচনা করবেন। একই সাথে এই সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যা অনেকটাই উদ্বেগজনক। তার এই কথা থেকে মনে হচ্ছে বাংলাদেশ ক্রমশ একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাদের যে প্রস্তুতি, সেটিরও একটি পূর্বাভাস ফুটে উঠেছে তার ওসব বক্তব্যে। তিনি সুস্পষ্টভাবেই মনে করেন ষড়যন্ত্রমূলকভাবে তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এবং এই ক্ষমতা কেড়ে নেওয়ার মধ্য দিয়ে মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা হয়েছে। মুক্তিযুদ্ধের যে সপক্ষ শক্তি, তাদের কাছ থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা এই ক্ষমতা দখল করে নিয়েছে। তাই তিনি ৭১-এর উদাহরণ টেনে বলেছেন, বঙ্গবন্ধু যেভাবে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল, তারাও এবার সে ধরনেরই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এবং এ সম্পর্কে তার মধ্যে যে প্রত্যয় ফুটে উঠেছে তাতে বোঝা যাচ্ছে এই যুদ্ধে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হবে। এই বিজয়ের জন্য তিনি বঙ্গবন্ধুর সেই যে আহ্বান, যার যা আছে তা নিয়েই প্রস্তুত থাকো, তা নিয়ে শত্রুর মোকাবেলা করো, সে ধরনের একটি কথা বলেছেন। তিনি জানিয়েছেন এই দখলদারি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ আবারও দা লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এই দখলদারি বাহিনীর কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করে আবার তারা এদেশের শাসনভার গ্রহণ করবে। সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে আসাদুজ্জামান কামাল কি বলেছেন, আসুন আমরা তা একটু শুনে আসি। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল। এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে, সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে মানে করছেন এবং সেইভাবে ইনকোয়ারি রিপোর্ট গুলি আসছেন। সেখানে আমাদের উকিলকেও যেতে দেওয়া হয় না, আমাদের কেউ ওখানে যেতে দেওয়া হয় না। একটা প্রশ্ন আমি করছি, মানে এতগুলি মানুষ, প্রায় 450-500, মানে যে যদি মূল ফিগারটাকেই ধরি, মানে এত মানুষকে পুলিশ হত্যা করলো, তাহলে পুলিশের কি বা সরকারের তরফে কোনো নির্দেশ? আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন? আমাদের কোনো নির্দেশ দেওয়ার তো প্রয়োজন হয় না। আচ্ছা, আমাদের পুলিশের উপরে যেই মানে এটা ছিল, আমরা কি ওইখানে যে দাঁড়িয়েছিলাম যে গুলি শুরু করুন? মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন এটা মেটিকুলাস একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটাই বাস্তবায়ন করেছেন এবং আমরা এখন তাই দেখছি। সেই ডিজাইনই একের পর এক আমাদের স্বাধীনতার উপরে আসছে, আমাদের জনগণের স্বার্থের উপরে আসছে, আমাদের দেশের স্বার্থের উপরে আসছে, সেইগুলো আমরা দেখছি এবং আপনারাও দেখছেন। যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি কি কোনোভাবে এই পরিস্থিতির কোনো দায় নিচ্ছেন? এবং পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তো আজকে আপনার বিরুদ্ধেও মানে রিপোর্ট পেশ হলো এবং সম্ভবত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হবে। সবকিছুই হবে, এরা সবকিছুই চেষ্টা করবে। আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, আজকে আমরা যে সেই পরাজিত সৈনিকরা আবার দেশ দখল করেছে, এটি হলো সবচেয়ে বড় কথা। এবং তারা কি করবে? আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি, এখন আমরা যারা যুদ্ধ করেছি তাদেরকে ফাঁসি দিবে, এইটাই তো তাদের প্ল্যান, তাদের প্রোগ্রাম এইটা, এবং সেই জন্যই তারা তৈরি হচ্ছে। এখন আপনারাই লক্ষ্য করবেন, আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদেরকে একে একে ফাঁসি দিবে, সেই রকমই তারা প্রস্তুতি নিচ্ছে। আপনারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ তৈরি করেছিলেন, তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন আপনারা বলছেন যে যুদ্ধবিরোধীদের হাতে দেশ চলে গিয়েছে, তো এবং সম্প্রতি আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেখানে তিনি ট্রাইব্যুনালের কাছে আর্জি করেছেন যে আওয়ামী লীগের এই কার্যকলাপটাকে নিষিদ্ধ ঘোষণা করা, কারণ এগুলো সবই নাশকতামূলক কাজ। তো স্বভাবতই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও হয়তো আগামী দিনে প্রকট হবে। তো আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে? মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না। এটা দেখুন, মুক্তিযুদ্ধ তো কেউ বলে দিতে হয়নি, ঠিক বঙ্গবন্ধু ডিফারেন্সটা ধরিয়ে দিয়েছে। তিনি প্রথম 6 দফা ডাক দিয়েছিলেন, 6 দফা ডাক দেওয়ার পরে তিনি স্টেপ বাই স্টেপ তিনি গণতন্ত্রের পথে ধরেই এগিয়েছিলেন। তিনি সংখ্যাগরিষ্ঠ হয়ে তাকে তার ক্ষমতা দেওয়া হলো না, তারপরে তার বাধ্য হয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
আমাদের দেশে যা শুরু হচ্ছে, কাজেই আমাদেরকেও সেই দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হয়। আপনার প্রশ্ন ঠিক সেই রকমই আপনি ইঙ্গিত দিচ্ছেন। আমার প্রশ্ন আমি আর একটু স্পষ্ট করে বলি, বঙ্গবন্ধু বলেছিলেন শেষ ডাক, যার হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়তে হবে, মানে একজনও পাক সেনা বাংলাদেশের মাটিতে থাকা পর্যন্ত তাদেরকে তাড়াতে হবে। তাহলে তো সেটাই আমি বলছি, সেই সময়টা মানে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ কিছুই নেই, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে, প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন। ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা রেখাটা মনে হয় এরা অতিক্রম করছে। কাজেই আপনি যেগুলি বলছেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে, এ দেশের মানুষ এখনো ভুলে নাই। কাজেই আমি মনে করি এ দেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আর মানে আপনি যা বলছেন তাতে তো আরেকটা অস্ত্র হাতে গেরিলা যুদ্ধের দিকে এগোচ্ছে। এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে, এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলুন, আমাদের সামরিক বাহিনী বলুন, এরা যদি কালেকশন না করে, তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের হবো তারা গুলি করবে। কাজেই এখন প্রশ্নই আসে, তাহলে আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন, যাতে যা কিছু দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে? আমি এটা এখনো বলি নাই, আমরা এখনো ধৈর্য ধরে আছি। আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঠিক সেই রকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা তারপরে আমরা বসে থাকবো না। ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে, রক্ত যখন দিয়েছি আরো দিব, এই দেশকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ। আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন? আমি ট্রাইব্যুনালের বিচার অবশ্যই বর্জন করছি। আমরা সেই জন্যই তো বলছি, জুডিশিয়ারি সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে, এক পেশে হয়ে গেছে, দুর্নীতিবাজ হয়ে গিয়েছে। মানে জজ সাহেবরা মানে ওই ইঙ্গিত না পেলে কলম ধরেন না, ইঙ্গিত পেলেই কলম ধরেন, আর না হলে বসেই থাকেন। আপনারা নিজেরও যে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, কোন সাংবাদিক কোন কথা বলতে পারে? কোন সাংবাদিক এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোন কথা বলেছে? কাজেই এগুলি সবই আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারলেন, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ৭১-এ এদেশের সামরিক বাহিনীর অংশ যেমন পাকিস্তান রাষ্ট্রের আনুগত্য ত্যাগ করে এদেশের মুক্তিকামী মানুষের সাথে একাত্ম হয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন, তারাও সম্ভবত এদেশের বিভিন্ন বাহিনী এবং প্রশাসনের একটি অংশের সহায়তায় তাদের এই যুদ্ধে লিপ্ত হবেন। এবং সেক্ষেত্রে এমনও হতে পারে, ৭১-এ যে দেশটি আমাদের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল, এবারও হয়তো এই মুক্তিগামী জনগোষ্ঠীটিকে সেই রাষ্ট্র সহায়তা করতে এগিয়ে আসবে। ৭১-এ বঙ্গবন্ধু যেমন পাকিস্তানি থেকে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, এবারও শেখ হাসিনা ভারতে থেকে সেই যুদ্ধের নেতৃত্ব দেবেন। তবে ৭১-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তার প্রধান সেনাপতি যেমন ছিলেন এমএজি ওসমানী, এই ক্ষেত্রে তাদের সেই প্রধান সেনাপতির দায়িত্ব কে পালন করবেন সেটিও তিনি স্পষ্ট করেন। ৭১ সালে বিভিন্ন সেক্টরে সেনাবাহিনীর নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, এবার সেই যুদ্ধটা কিভাবে সংঘটিত হবে
সেরকম কোনো আভাসও কিন্তু তিনি দেননি। তবে তার কথা থেকে এটি স্পষ্ট যে এই দেশ এখন সত্যিকার অর্থে একটি যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সেটি যে বহিরাগত কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হবে তেমনটি নয়, এটি হবে দেশীয় একটি শক্তির বিরুদ্ধে, যারা ৭১ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, সেই শক্তির মদতপুষ্ট একটি শক্তির বিরুদ্ধে যুদ্ধ। সেদিক থেকে এই যুদ্ধটি অনেকটা গৃহযুদ্ধের রূপ নিতে পারে এবং সে ধরনের গৃহযুদ্ধ যদি সংঘটিত হয় তাহলে এদেশের মানুষ সুস্পষ্ট দুটি ধারায় বিভক্ত হয়ে যাবে। আমরা জানি ৭১ মুক্তিযুদ্ধে এদেশের সিংহভাগ মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, স্বাধীনতার পক্ষে ছিলেন, কারণ সেটি ছিল তাদের ন্যায়সঙ্গত অবস্থান। কেননা ৭০-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় হয়েছিল। সঙ্গতভাবে তাদেরই এই রাষ্ট্রের ক্ষমতায় আসার কথা। সেদিক থেকে তাদের সেই ক্ষমতায় আসার পথে যারা বাধা সৃষ্টি করেছিল, এদেশের জনমানুষ সেই বাধা প্রদানকারী জনগোষ্ঠীর বিপক্ষে ছিল এবং যারা সেই সাধারণ মানুষের ভোটাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেছিল তাদের পক্ষে অবস্থান নিয়েছিল। এখনকার পরিস্থিতি কী হবে সেটা বলা যাচ্ছে না, কারণ বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি এদেশের বিপুল জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করেছে। আমরা যদি ২০০৮-এর নির্বাচনকে একটি মাইল ফলক হিসেবে ধরতে চাই, সেখানে দেখব আওয়ামী লীগের ভূমিধস বিজয় হয়েছিল। তার পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে সেসব নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও তার প্রতিটি নির্বাচনেই কিন্তু বিপুলভাবে বিজয় হয়েছে আওয়ামী লীগ। সেদিক থেকে আমরা ধরে নিতেই পারি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আওয়ামী লীগের পক্ষে অবস্থান করবে। পক্ষান্তরে তাদের যে প্রতিপক্ষ সেটি অবশ্যই খুব ছোট হবে এবং ইদানিং আমরা লক্ষ্য করেছি বিএনপির মধ্যে যে বোধোদয় হয়েছে তারা হয়তো আওয়ামী লীগের বিপক্ষে নাও যেতে পারে। আর আওয়ামী লীগ বিএনপি যদি সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে এই সরকার কতদিন টিকে থাকতে পারবে সেটি কিন্তু এক বিরাট প্রশ্ন। একইভাবে এখন কোনটি ন্যায়সঙ্গত অবস্থান, সেক্ষেত্রে দেশের মানুষ কি ভাবছে? তারা কি জুলাই আন্দোলনে যারা বিজয়ী হয়েছিল তাদের অবস্থানকে ন্যায়সঙ্গত ভাবছেন, না জুলাই আন্দোলনে যারা ষড়যন্ত্রমূলকভাবে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাদের অবস্থানকে ন্যায়সঙ্গত ভাবছেন? সেটি ভবিষ্যতে দেখা যাবে। সেই গৃহযুদ্ধ বা জনযুদ্ধ আমরা যাই বলি না কেন, সেই যুদ্ধে যে পাল্লা বেশি ভারী হবে সেখান থেকে আমরা জেনে নেব কাদের অবস্থান ন্যায়সঙ্গত ছিল। তবে এদেশে যদি সত্যিকার অর্থেই তেমন একটি গৃহযুদ্ধ সংগঠিত হয় তাহলে যেই হারুক বা যেই জিতুক এই দেশের অসংখ্য সাধারণ মানুষকে গৃহহীন হতে হবে, স্বজনহীন হতে হবে, তাদের জীবন দিতে হবে। তাই আমাদের প্রত্যাশা সে ধরনের গৃহযুদ্ধের পরিস্থিতি যাতে উদ্ভব না হয় সেজন্য এসবের একটি শান্তিপূর্ণ সমাধান। এক্ষেত্রে দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের যেমন দায়িত্ব রয়েছে তেমনি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব কম নয়। তাই আমরা আশা করব তারা সম্মিলিতভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটি সমাধান খুঁজে বের করবেন যাতে করে এদেশে কোনো গৃহযুদ্ধের সূচনা না হয়। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।